করছি আজকে আমরা একদম ফার্স্ট ইউনিট থেকে শুরু করব, একদম প্রথম টপিক ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড, সেটা শুরু করব। 11 এ উঠছি মনে হচ্ছে না একটু, তাই চ্যাপ্টারটার নাম কি? দ্য লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে আমরা প্রথমত চারটা ভাগে ভাগ করে পড়বো। এবার চারটা যে ডিভিশন আমি করবো এই চ্যাপ্টারটার, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পার্ট যেটা আছে হোয়াট ইজ লিভিং, বইটা খুললেই দেখতে পারবে প্রথমেই আছে হোয়াট ইজ লিভিং, ওটা একটা পার্ট, যেটা সম্পর্কে পড়বো। তারপরের পার্টটা হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে হচ্ছে নেমিং দিতে হয়। নোমেনক্লেচার। তারপরের পার্টটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তারপরেরটা হচ্ছে ট্যাক্সোনমিক এইজ। এইজ দেখ বোঝাচ্ছি কি, এই এইজ এর স্পেলিং AIDS, সাহায্য, এইজ। তাহলে আমরা প্রথমত চ্যাপ্টারটাকে চার ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ লিভিং, তারপরটা নোমেনক্লেচার, তারপরটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, তারপরটা হচ্ছে ট্যাক্সোনমিক এইজ। আচ্ছা, লেখা বুঝতে প্রবলেম হলে বলবি, তাহলে সব ক্যাপিটালে লিখবো। হয়ে গেছে লেখা? বলবো। এবার হচ্ছে হোয়াট ইজ লিভিং, আমরা আজকে কভার করব হচ্ছে এটা আর এটা, ঠিক আছে? আর এই দুটো পরের ক্লাসে। আমরা নোমেনক্লেচার বলতে এখানে মেইনলি বাইনোমিয়াল নোমেনক্লেচার আমাদের সিলেবাসে আছে, তো বাইনোমিয়াল নোমেনক্লেচারই পড়বো। বাইনোমিয়াল নোমেনক্লেচার পড়বো আজকে। আর এখানে ফার্স্টেই জানতে হবে হোয়াট ইজ লিভিং। আমরা কি লিভিং? লিভিং কি কি দেখে বলছিস যে আমরা লিভিং? আমরা একটা অর্গানিজম। হ্যাঁ, আমরা লিভিং তো আমি মেনে নিলাম, কি মানে কিসের বেসিসে বলবো আমি লিভিং, বা কিসের কিসের বেসিসে অন্য কাউকে। Good, ওটা একটা। আর আরো আছে গ্রোথ। মেইন আর পাঁচটা বেসিসের উপরে হোয়াট ইজ লিভিং বা নন লিভিং ইংলিশের ডিফারেন্স যেটা, সেটা পড়বো। এক নাম্বার তো গ্রোথ, যেটা ইন জেনারেল দেখেই বোঝা যাচ্ছে ওটা লিভিং কি নন লিভিং। নন লিভিং থিংস ক্যান নট গ্রো। তো একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে রিপ্রোডাকশন, ওয়ান অফ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে মেটাবলিজম, একটা হচ্ছে কনসাসনেস, যেটা তুই বলছিলি যে পারিপার্শ্বিকের সারাউন্ডিংস এর সাথে আমরা আমাদের রেসপন্স করতে পারি সেই স্টিমুলির এগেইনস্টে, আর একটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। এই যেটা লেখা হয়েছে তো এটাকে আমি মুছছি। তো আমরা হোয়াট ইজ লিভিং কে টোটাল পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমরা ফার্স্টে পড়ার চেষ্টা করব। কিসের বেসিসে? ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টার। কি এক নাম্বার কি বলে দিলাম? গ্রোথ বললাম না? দু নাম্বার কি বললাম? রিপ্রোডাকশন। তিন নাম্বার কি বললাম?
মেটাবলিজম। 4 নাম্বার কি বললাম? কনসিয়াসনেস। 5 নাম্বার কি বললাম? সেলুলার অর্গানাইজেশন। ঠিক আছে? তো আমরা লিভিং আর নন লিভিং এই দুটো যে আলাদা আলাদা জিনিস, দুটো যে আলাদা, সেগুলোকে বেসিক্যালি কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে দেখছি, এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা প্যারামিটার হিসেবে যদি কনসিডার করি, প্যারামিটার হচ্ছে দু রকমের প্যারামিটার আমরা এখানে দেখতে পাবো। কি বললাম কথাটা? প্যারামিটার। প্যারামিটারকে যদি আমি ডিভাইড করি, দুটা টাইপের প্যারামিটার পাবো। একটা পাই হচ্ছে ডেফিনাইট, যে ডিফাইন করছে, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর একটা হচ্ছে ডিফাইনিং। একটা ফান্ডামেন্টাল আর একটা ডিফাইনিং। তাহলে ফান্ডামেন্টাল আর ডিফাইনিং এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা আগে জানতে হবে, যে কোন ক্যারেক্টার গুলোকে আমি ফান্ডামেন্টাল বলবো, কোন ক্যারেক্টার গুলোকে আমি ডিফাইনিং বলবো। একটা কথা মাথায় রাখতে হবে, যেটা ডিফাইনিং ক্যারেক্টার, তার মানে ওকে ডিফাইন করছে, তো তার মানে ওর কোনো এক্সেপশন থাকবে না, দেয়ার ইজ নো এক্সেপশন। ঠিক আছে? ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এক্সেপশন থাকলেও থাকতে পারে। ঠিক আছে? কিরকম ব্যাপারটা? যদি ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ধরে বলছি, গাছের পাতা সবুজ, বা দ্য ট্রিজ আর গ্রিন, আমরা প্লান্টস আর গ্রিন যেটা বলে থাকি, ভালো কথা। সব গাছই কি সবুজ হয়? হয় না, কিছু এক্সেপশন আছে। কারোর মধ্যে ক্লোরোফিলের মানে হয়তো ওই যে কতগুলো পাতা থাকবে, দেখবি যে পাতাগুলোর মাঝখানটা গ্রিন হয়, সাইডটা হোয়াইট হয়। হ্যাঁ, হয়তো বিভিন্ন রকম হয়। তার মানে নর্মালি প্লান্ট ইজ গ্রিন, ক্লোরোফিল থাকে সেটা আমরা জানি, কিন্তু তার এক্সেপশনও আছে। তাহলে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারলাম ডিফাইনিং আর ফান্ডামেন্টাল পার্থক্যটা? ডিফাইন মানে হচ্ছে, যেরকম আমি এখান থেকেই যদি ধরি, কনসিয়াসনেস। নন লিভিং থিং কখনো কোনো কিছুর এগেইনস্টে রেসপন্স করবে? করবে না। লিভিং থিং করবে, সেটা প্লান্টস হোক, অ্যানিমালস হোক, যাই হোক, রেসপন্স করবেই। আমরা এমনি ধরে নিতে পারি তার মধ্যে কোনো এক্সেপশন নেই। হ্যাঁ, কোমা পেশেন্টের একটা এক্সাম্পল আমি দিব, সেটাও ডিফারেন্স, কিন্তু সেখানে কনসিয়াসনেস থাকে, সেটাও আমি বলবো কি হিসেবে থাকে। তো কনসিয়াসনেস কে আমরা অ্যাজ আ ডিফাইনিং ক্যারেক্টার হিসেবে ধরতে পারি, কারণ ওর কোনো এক্সেপশন নেই। ঠিক আছে? কিন্তু যদি আমি গ্রোথ কনসিডার করি, সেটা কিন্তু দেখবো আলটিমেটলি গিয়ে ফান্ডামেন্টাল ক্যারেক্টারের মধ্যে পড়ছে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা ইন্ট্রিনসিক গ্রোথ, ইন্ট্রিনসিক গ্রোথ কি এক্সট্রিনসিক গ্রোথ কি সেটা আমি বলবো, বাট সেটা ওয়ান কাইন্ড অফ ডিফাইনিং ক্যারেক্টার হিসেবে যদি আমি কনসিডার করতে যাই, সেখানে আমি কিছু না কিছু এক্সেপশন পাবো। অবভিয়াসলি সেটা মানে নন লিভিং ধরে যদি করি সেইভাবে। সেই জন্য আমি বলছি কনসিয়াসনেস যদি আমি কনসিডার করি, বা মেটাবলিজম যদি আমি কনসিডার করি, এগুলো হচ্ছে সেলুলার অর্গানাইজেশন যদি কনসিডার করি, এগুলো হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টার। আর ফান্ডামেন্টাল ক্যারেক্টারের মধ্যে পরের হচ্ছে গ্রোথ আর রিপ্রোডাকশন। ঠিক আছে? তাহলে ডিফাইনিং ক্যারেক্টার মানে যেখানে কোনো এক্সেপশন থাকবে না, দেয়ার ইজ নো এক্সেপশন। Defining character all are present in living organism. Defining characters are all present in living organism but absent in non-living organism. ঠিক আছে? ফান্ডামেন্টালটা থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আস্তে আস্তে পড়তে পড়তে আমরা দেখবো। এই জায়গায় একটু ক্লিয়ার? এবার হচ্ছে গ্রোথ।
গ্রোথ কি? গ্রোথ কথাটা শুনলে কি বুঝি আমরা? গ্রোথ হওয়া মানে বড় হওয়া, তাই তো? মানে সেটাই মনে হয় আমাদের একটা শুনলে। গ্রোথ কি রিভার্সেবল না ইরিভার্সেবল? হ্যাঁ, আমি যদি একবার 6 ইঞ্চি মানে 6 ফুট হয়ে যাই, কি করে আমি আবার 4 ফুটে ফিরে আসবো? পসিবল না। কি করে পসিবল? সেটা কি ন্যাচারালি পসিবল সেটা জানতে চাইছি। সেটা কি ন্যাচারালি পসিবল? ন্যাচারালি পসিবল নয়। তো আমি এখানে যা কথাই বলছি অন দ্য বেসিস অফ নেচার। তো গ্রোথ হচ্ছে একটা ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস। গ্রোথকে আমরা দুভাবে দেখি। একটা হচ্ছে সেল সাইজ ইনক্রিজ করতে পারে। সেল সাইজ একটা ছিল, একটা থেকে দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, সেল সাইজ গ্রোথ করতে পারে। আর একটা সেল, সরি, সেল সাইজ বলতে সেলের সাইজ বড় হতে পারে, ছোট সেলটা আস্তে 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 বড় হতে পারে। আর সেল নাম্বার গ্রো করতে পারে, লাইক একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, সেটা হতে পারে। একটা সেল সাইজ আর একটা সেল নাম্বার, এই দুটো ভাগে আমরা গ্রোথকে ডিফাইন করি। নন লিভিং থেকে গ্রো করে মানে পেনটা হঠাৎ করে কি বড় হয়ে যাবে? এই বোর্ডটা কি হঠাৎ করে বড় হয়ে যাবে? হবে না তো। এবার এই যে গ্রোথ, এই বেঞ্চ যে ছোট হয়ে যাবে হঠাৎ করে, বড় হয়ে যাবে, হবে কি? হবে না। এবার এই যে গ্রোথ, প্লান্টের গ্রোথ একরকম, অ্যানিমালস গ্রোথ কিন্তু আরেক রকম, দুটো দুই রকম। তাহলে প্লান্ট গ্রোথ আর অ্যানিমাল গ্রোথের মধ্যে বেসিক পার্থক্য একটু একটু দেখে নিই। প্লান্ট আর অ্যানিমাল, একটু শুনি কি মনে হয়। আমি তো বলবো একটু শুনি, প্লান্ট গ্রোথ আর অ্যানিমাল গ্রোথ কি মনে হয়? হ্যাঁ, মানে সেটা আমি বুঝলাম, মানে আমি জানতে চাইছি প্লান্টস যেরকম ভাবে গ্রো করে, অ্যানিমালস কি একই রকম ভাবে গ্রো করে? দুটো গ্রোথের প্যাটার্ন কি সেম? আমি যদি বলি, হ্যাঁ, আমি যদি বলি প্লান্ট গ্রোথ আনলিমিটেড আর অ্যানিমালস গ্রোথ লিমিটেড, ঠিক বললাম? কারণ প্লান্টকে আমি যতই কাটতে থাকি ও বাড়তেই থাকে। কি হয় রে, মাঝে মধ্যে উঠে চলে আসে কেন? আনলিমিটেড আর এটা লিমিটেড। কি সমস্যা ওর জীবনে? বুঝতে পারছি না তো। কিন্তু অ্যানিমাল গ্রোথ লিমিটেড, সার্টেন এজের পর আমরা আর গ্রো করবো না। তো আমাদের যখনই গ্রো করার টাইম, ওই টাইমে যা গ্রো হওয়ার হয়ে যাবে। এমন না যে আমি 50 বছর বয়সে গিয়েও লম্বা হচ্ছি, লাইক, না, ওরকম হবে কি? কখনো হয় কি? হয় না। তাহলে প্লান্ট গ্রোথ হচ্ছে আনলিমিটেড। আমি যদি পাতাটা ডালটা ভেঙে দিলাম, মাথাটা থেকে একটু সামনেটা ভেঙে দিলাম, গাছটা কেটে দিলাম, গাছটা কিন্তু আবার গ্রো করতে থাকে ডিউ টু মেরিস্টেমেটিক টিস্যু, নাম শুনে থাকবো। ডিউ টু মেরিস্টেমেটিক টিস্যু গ্রোটা হতেই থাকে। এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আরেকটা কি হতে পারে? হ্যাঁ, মানে সেগুলো, মানে তুই যেগুলো যাচ্ছিস সেগুলো ওই ফিজিওলজি দিয়ে তোকে অনেকটা বেসিক বলছি। এটা যথারীতি ইনডেফিনাইট আর ডেফিনাইট, মানে পার্টিকুলার একটা শেপ সাইজ কিছু, যেটা অ্যানিমেল যেরকম দেখতে লাইক ওরকমই গ্রো করবে। প্লান্টস ওরকমই গ্রো করে, কিন্তু ওর কোনো ডেফিনাইট থাকে না। শেপ থাকে, গাছের শেপ থাকে না। মানে আমাদের যে জিনিস, মানে অ্যানিমালস, আমাদের বলতে অ্যানিমালস এর যে প্যাটার্নটা থাকে সেরকম তো একটা ধরা বাঁধা প্যাটার্ন তো হয় না। কিছু কিছু গাছের ক্ষেত্রে হয়, কিছু গাছের ক্ষেত্রে হয় না। তো এটা ইনডিফিনিট আর ডেফিনাইট, সেটাও আমি বলতে পারি। তাহলে প্লান্টস বলতে অ্যানিমাল গ্রোথ এর মধ্যে একটু পার্থক্য আছে, বুঝে গেলাম। এবং দুজনেই লিভিং, তো তারা গ্রো করছে। প্লান্ট গ্রোথটা তুলনামূলক স্লো হয়, আমরা যেটা সহজে বুঝতে পারি না, হয়তো সময় লাগে, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পর মনে হচ্ছে যে না, গাছটা গ্রো করছে। কিন্তু অ্যানিমাল গ্রোথ কিন্তু একটু লক্ষ্য করলে খেয়াল করা যায়। হ্যাঁ, অবভিয়াসলি এখন একটা ছোট 1 মাসের বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, গ্রোটা ভিজিবল, বোঝা যায়। তো এটা এরকম হচ্ছে, কিছু বেসিক ডিফারেন্স আছে। এবার এই যে গ্রোথ, গ্রোথ নিয়ে এত কথা বলছি তো,
নন লিভিং থিং তো গ্রো করে না বলে দিলি। পাহাড়, পাহাড়ের হ্যাঁ কি বল, নন লিভিং থিং, নন লিভিং থিং এর কথা, হ্যাঁ আমি নন লিভিং থিং এর কথা থিংস এর কথা বলছি। পাহাড়, পাহাড় কিভাবে গ্রো করে সেটাই বলছি, শোন। পাহাড়ে একটা নির্দিষ্ট হাইট আছে, ডিসেম্বর মাসে প্রচুর বরফ পড়লো, হাইটটা গ্রো করবে? করলো তো, গ্রো তো করলো, ওইটুকু সময় গ্রো তো করলো। এই ধরনের গ্রোথকে আমরা বলি এক্সট্রিনসিক গ্রোথ, বাইরে থেকে হচ্ছে গ্রোথ কোনো কিছু, সেই ধরনের গ্রোথকে আমরা বলি এক্সট্রিনসিক গ্রোথ। লাইক আমি নর্মালি মেয়েরা একটু হিল ফিল পড়তে পছন্দ করে, নর্মাল যে হাইটটা আছে তারপরে হিলটা পরার পর তো এক্সট্রা হলো তো গ্রোথ, মানে হাইটটা তো বাড়লো না, তো সেটা তো এক্সটার্নাল, ওটা তো বডির ভেতরে সেল ডিভিশন হয়ে তো গ্রোথটা হয়নি, বা হরমোনাল কারণে তো গ্রোথটা হয়নি, আমি বাইরে থেকে কিছু একটা নিজেকে পড়িয়েছি তাই লম্বা লাগছে দেখতে, তাই সেটা এক্সটেন্সিভ গ্রোথ, সেটা আমাদের ক্ষেত্রেও কিন্তু এক্সটেন্সিভ গ্রোথ। বাট আমার বডি যেটা নিজে নিজে গ্রো করছে সেটা ইন্টেন্সিভ গ্রোথ, সেটা আবার নন লিভিং অ্যানিমেলস এর ক্ষেত্রে কিন্তু, নন লিভিং অ্যানিমেলসও হয় বলে, নন লিভিং থিংস এর ক্ষেত্রে কিন্তু হয় না। আমাদের ক্ষেত্রে তাহলে বডি সেল ডিভাইড করে যে গ্রোথটা হয় সেই গ্রোথটাকে কি বলি ইন্ট্রিনসিক গ্রোথ, কারণ ওটা ইন্টারনাল কোনো কারণে গ্রোটা হচ্ছে, তাই ইন্ট্রিনসিক গ্রোথ। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। বাট এক্সট্রিনসিক এর সাথে ইন্ট্রিনসিক নামটা কাছাকাছি তো তাই বললাম, ইন্ট্রিনসিক গ্রোথ আর এক্সট্রিনসিক গ্রোথ। এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, ইন্ট্রিনসিক গ্রোথ কিন্তু একটা ডিফাইনিং ক্যারেক্টার, ফান্ডামেন্টাল ডিফাইনিং বলেছিলাম। ইন্ট্রিনসিক গ্রোথ কখনোই কোনো নন লিভিং থিংস দেখাবে না, ইন্ট্রিনসিক গ্রোথ সবসময় লিভিং থিংস শো করবে, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা একটা ডিফাইনিং ফিচার্স বলতে পারি। ক্লিয়ার? গ্রোথ নিয়ে সমস্যা নাই, এবার পরেরটাতে যাচ্ছি। ও তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এর পরেরটা হচ্ছে মেটাবলিজমটা বুঝি, মেটাবলিজম। কিছু বললি? পিঙ্ক দিয়ে লিখবো, ওটা তো সুবিধা হচ্ছে, ঠিক আছে। আমার একবার মনে হলো ওই কালারটা মানে ভালো, মানে চোখে লাগছে, মানে পড়া যাচ্ছে ব্ল্যাকটা। মেটাবলিজম, মেটাবলিজম কথাটার মানে কি? কি মনে হয় মেটাবলিজম কথাটা শুনে, নামটা শুনেছি তো, বডির ভেতরে মেটাবলিজম হয় তো, বিভিন্ন রকম রিয়াকশন, ক্যাটাবলিক রিয়াকশন, অ্যানাবলিক রিয়াকশন, জিনিস তৈরি হচ্ছে, জিনিস ভাঙছে, বিভিন্ন রকম একসাথে অনেকগুলো রিয়াকশন চলছে, সেগুলোকে আমরা বলে থাকি মেটাবলিজম। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকম রিয়াকশন, মেটাবলিজমকে দুটো মানে মেটাবলিজমের দুটো টাইপ হিসেবে আমরা যদি কনসিডার করে থাকি, একটা হয় অ্যানাবলিজম, মানে কি জানি, মানে বলার জন্য আমি আছি। অ্যানাবলিজম মানে হচ্ছে সিনথেসিস হয়, কিছু তৈরি হয়, কিছু জিনিস প্রডিউস হয়, সেই ধরনের যে রিয়াকশন গুলো, সেই ধরনের যে মেটাবলিজম, সেটাকে আমরা বলে থাকি অ্যানাবলিজম। যদি এক্সাম্পল বলি, ফটোসিনথেসিস, গাছ ক্লোরোফিলে, মানে ক্লোরোফিল থাকা অবস্থায় গাছে সানলাইট এর প্রেজেন্সে কার্বন ডাই অক্সাইড নিয়ে জলের সাহায্যে যে খাবারটা তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, যে প্রসেসটাকে আমরা ফটোসিনথেসিস বলি,
ও কিছু তৈরি করছে, কিছু সিনথেসিস করছে, সেই প্রসেসটা হচ্ছে অ্যানাবলিক প্রসেস, কিছু তৈরি হচ্ছে। আর ক্যাটাবলিজম ঠিক তার উল্টো, এটা যদি হয় সিনথেসিস, এটা ব্রেকডাউন। যদি ভুলে যাই নামটা কি করে মনে রাখবো? কাট, ক্যাট, কাটবো, ক্যাটাবলিজম। মানে অ্যাকচুয়ালি কাট, সিইউটি, তো এখানে লিখতে পারবো না স্পেলিংটা সি এ, বাট মনে রাখতে পারি এইভাবে, কাট, ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউনের এক্সাম্পল যদি যাই, রেসপিরেশন। রেসপিরেশনে কি হয়? গ্লুকোজ যে মলিকিউলটা ফটোসিনথেসিস তৈরি করেছিল, সেটার ব্রেকডাউন হয়, ভেঙে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আমাদের এনার্জি তৈরি করার জন্য সেই গ্লুকোজটাকে ভাঙতে শুরু করি। তাহলে এটা এক ধরনের ব্রেকডাউন রিঅ্যাকশন, তাই ওটাকে আমরা বলবো ক্যাটাবলিজম। ক্লিয়ার? অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। তাহলে এটা যদি হয় ফটোসিনথেসিস এক্সাম্পল, এটা হচ্ছে রেসপিরেশন। না না, রেসপিরেশন তো অ্যানিমালস প্লাস বোথ, সবার হয়। না, সেটা আমি জাস্ট ইয়ের জন্য বললাম। এখন তুই যখন খাবার খাচ্ছিস, বাইরে থেকে যে খাবার খাচ্ছিস, সেই খাওয়ার হিসেবে তোর বডি গ্লুকোজ স্টোর করছে, প্রোটিনের জন্য অ্যামিনো অ্যাসিড যা যা আছে তো সব স্টোর করছে, তো তোর বডি যখন তৈরি হবে সেই গ্লুকোজটাকে ভেঙে তোকে এনার্জি দেবে না? আমাদের ক্ষেত্রে মেটাবলিজমের প্রসেস আবার আলাদা, সেক্ষেত্রে অবভিয়াসলি ফটোসিনথেসিস নয়, ডাইজেশন, অ্যাবজর্পশন, আমরা নাম শুনেছি, নাম শুনেছি না? ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন। আর রেসপিরেশন দুজনের জন্যই হয়, এটিপি তৈরি করার জন্য খাবারটাকে ভেঙে। এবার কথাটা হচ্ছে, এটা কিভাবে লিভিং নন লিভিং এর সাথে লিঙ্ক না? নন লিভিং থিংসে কি এই রিঅ্যাকশন ফিঅ্যাকশন হয়? হয়? হয় না তো। এবার যদি আমি বাইরে ল্যাবে চেষ্টা করছি, ল্যাবরেটরিতে একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে যে কোনো ক্লোরোফিল কিছু অ্যাড করেছি, সানলাইটে রেখেছি, কার্বন ডাই সব পাচ্ছে, ও কিনা গ্লুকোজ তৈরি করছে। সাপোজ এটা আর্টিফিশিয়ালি ইনভিট্রো ফটোসিনথেসিস হচ্ছে। তাহলে আমি কি বলবো? এটা তো হিসাব মতো মানে টেস্ট টিউব, একটা টেস্ট টিউবটা নন লিভিং থিং, বাইরে থেকে জিনিসপত্র দিচ্ছি, ম্যাডাম এখানে তো রিয়াকশনটা হচ্ছে। তাহলে কি করে আপনি বললেন যে নন লিভিং এ হয় না? এটা নন লিভিং সিস্টেম। এখানে রিয়াকশনটা লিভিং, লিভিং রিয়াকশন, বাট দ্য সিস্টেম ইজ নট লিভিং। সিস্টেমটা কিন্তু লিভিং নয়। আমি যেই মুহূর্তে ক্লোরোফিল দেওয়া বন্ধ করে দেবো, আমি যেই মুহূর্তে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড দেওয়াকে বন্ধ করে দেবো, কি একা একা তৈরি করতে পারবে? একা করতে পারবে? পারবে না তো। তাহলে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি বাইরে মানে ইনভিট্রো বা বাইরে কোনোভাবে যে রিয়াকশন গুলো হয়, সিঙ্গেল রিয়াকশন হয়তো হবে। যদি ব্যাটারির কথা চিন্তা করি, ব্যাটারিতে কিছু না কিছু রিয়াকশন হয়, সিঙ্গেল রিয়াকশন হচ্ছে, যার জন্য আমরা কিছু ইলেকট্রিসিটি পাচ্ছি বা যাই পাচ্ছি। সিঙ্গেল রিয়াকশন। মেটাবলিজম পুরো ব্যাপারটাই হচ্ছে একসাথে অনেকগুলো রিয়াকশন তৈরি হচ্ছে, ভাঙছে জুড়ছে, আবার তৈরি হচ্ছে, ভাঙছে জুড়ছে, সিরিজ অফ রিয়াকশন চলছে। সেই জিনিসটা কখনোই কোনো নন লিভিং থিংস এর ক্ষেত্রে হওয়া পসিবল নয়। ঠিক আছে? তাহলে আমি যদি একটা ইনভিট্রোর একটা মানে আর্টিফিশিয়াল একটা এক্সাম্পলও নিই, সেই ক্ষেত্রে অবভিয়াসলি রিয়াকশনটা লিভিং, বাট সিস্টেমটা তো নন লিভিং। সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবে না যদি না আমরা সাপোর্ট দিই, একটা লিভিং থিংস ওকে সাপোর্ট করে। ঠিক আছে? তাহলে এটাও একটা লিভিং থিংস এর ক্যারেক্টার। এরপরে আসবো রিপ্রোডাকশন। ঠিক আছে? রিপ্রোডাকশন মানে কি?
নতুন একটা অর্গানিজম তৈরি করে। আচ্ছা, তুই যেটা বললি দুজন প্যারেন্টস দরকার, সবসময় একজন প্যারেন্টস দরকার। যদি রিপ্রোডাকশনটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তাহলে তো সিঙ্গেল প্যারেন্টস হয়ে যাবে। তাহলে আমাদের আগে রিপ্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন। নন লিভিং থিং রিপ্রোডাকশন করে? পুজোর ছুটিতে খাট চেয়ার টেবিল বাড়িতে রেখে ঘুরতে গেছি, ঘুরে এসে দেখবো একটা খাট দুটো হয়ে গেছে, দুটো চেয়ার চারটে হয়ে গেছে, হয় কখনো? তাহলে অবভিয়াসলি এটা লিভিং থিংস এর ক্যারেক্টার। তো রিপ্রোডাকশনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে আসেক্সুয়াল আর একটা সেক্সুয়াল। আসেক্সুয়াল সেক্সুয়াল এর মধ্যে একটু বেসিক ডিফারেন্স জানি আগে, তারপর আসেক্সুয়াল এর ভাগে যাব। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের এক নাম্বার ইউনিপ্যারেন্টাল, একটা প্যারেন্ট দরকার হয়, ইউনিপ্যারেন্টাল। সেক্সুয়াল রিপ্রোডাকশন বাইপ্যারেন্টাল। সবসময় কি বাইপ্যারেন্টাল? ইউনিপ্যারেন্টালে হয় না। একটা ফুলের মধ্যে যখন মেল আর ফিমেল দুজন থাকছে, হ্যাঁ মানে আমি বলতে চাইছি মানে দুটো আলাদা আলাদা সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কিন্তু আছে একটা একটা ফুলের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সামহাউ কিছুটা কনসিডার করি অ্যাজ আ ইউনিপ্যারেন্টাল। ঠিক আছে, 2 নাম্বার, নো জেনেটিক ভ্যারিয়েশন। আসেক্সুয়ালে কোনো জেনেটিক ভ্যারিয়েশন হবে? আগের দিন যখন আমি ওই মেন্টালি জেনেটিক্স পড়াচ্ছিলাম তখন ভ্যারিয়েশনটা আসছিল দুজন, কারণ দুজন ছিল সেখানে ভ্যারিয়েশন আসার চান্সেস ছিল বা প্রবাবিলিটি ছিল। এখানে তো আছেই একজন, তার থেকে যা আছে ওটাই ট্রান্সমিট হবে পরের জেনারেশনে। তাহলে নো জেনেটিক ভ্যারিয়েশন। বাই চান্স কোনো কারণে মিউটেশন মিউটেশন হয়ে গেলে ডিফারেন্ট থিংস, ওটা এক্সেপশন। এখানে তো এক্সেপশন নিয়ে আলোচনা করছি না, ইন জেনারেল যাচ্ছি। তাহলে এদের জেনেটিক ভ্যারিয়েশন হবে, তাই তো? হবে তো? এদের যে অর্গানিজম গুলো, লাইক প্যারেন্ট থেকে যে প্রজেনি গুলো আসবে, এরা দেখতে প্যারেন্টাল জেনারেশন থেকে যে প্রজেনিটা আসবে দেখতে আইডেন্টিক্যাল প্রজেনি, একই রকম তো, ভ্যারিয়েশন নেই তো, তাহলে আইডেন্টিক্যাল প্রজেনি হবে। এদের কি হবে? সিমিলার কাইন্ড অফ প্রজেনি, নট আইডেন্টিক্যাল, সিমিলার। ওই আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম ভাই বোন, এটাই সিমিলার হবে তো, ভাই বোন দেখে বুঝতে পারবো ভাই বোন, বাট দে আর নট আইডেন্টিক্যাল। লাইক একজন আমার সামনে থাকলে আমি বলবো, মানে দুজন যদি সামনে থাকে আমি বলতে পারবো যে এটা এটা, দুটোকে গোলাবো না যে ও ওটা না ওটা। আইডেন্টিক্যাল না, একদম সেম সেম হয় না, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এদের ক্ষেত্রে হয় সিমিলার প্রজেনি। আর একটা খুব সিম্পল বেসিক জিনিস, এই প্রসেসটা অনেক বেশি ইজি এটার তুলনায়, তেমন এটা একটা ইজি সিম্পল প্রসেস, আর এটা হচ্ছে কমপ্লেক্স প্রসেস। ইজি অ্যান্ড সিম্পল, এটা একটু কমপ্লেক্স।
কমপ্লেক্স অ্যান্ড ইলাবোরেট, একটু বড়। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে যদি আরেকটু ভালো করে করতে চাই, সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটে ফেজ হয়, তিনটে স্টেপসে হয়। এক নাম্বার স্টেপ মনে আছে কিনা আমি জানি না, গ্যামেট ফর্মেশন, সেই টি গ্যামেট তৈরি হলো, তো গ্যামেট ফর্মেশন এক নাম্বার স্টেপস হচ্ছে গ্যামেট ফর্মেশন। 2 নাম্বার স্টেপস হবে ফার্টিলাইজেশন। বাহ, জানিস তো। 3 নাম্বার হচ্ছে জাইগোট ফর্মেশন। জাইগোট ফর্মেশন, গ্যামেট দুটো মিলে জাইগোট হয়, জাইগোট ফর্মেশন। বেসিক্যালি সেক্সুয়াল রিপ্রোডাকশন এই তিনটা স্টেপসে হয়ে থাকে, এই জাইগোটটাই আলটিমেটলি গিয়ে ফিটাস হয়। তো মাঝখানে এটা ফার্টিলাইজেশন, এটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। উপরে যেটা বললাম গ্যামেট প্রোডাকশন আমরা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, আর এটা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। ক্লিয়ার? এবার একটা সেক্সুয়াল আসেক্সুয়াল প্রোডাকশন নিয়ে পড়াশোনা করি। আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানবো। আসেক্সুয়াল রিপ্রোডাকশন কত রকম হয় নাম জানিস? বাইনারি ফিশন, বাডিং, তুই বললি স্পোর ফর্মেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন। ঠিক আছে, বাইনারি ফিশন, বাডিং, স্পোর ফর্মেশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন। এবার এক এক করে এই পাঁচটাকে বুঝবো। বাইনারি ফিশন, বাইনারি ফিশন নামটা শুনলেই কার একটা এক্সাম্পল মনে পড়ে না? কার? কোন একটা অর্গানিজমের এক্সাম্পল মনে পড়ে তো? এ দিয়ে নামটা, অ্যামিবা। পড়ে তো? বাইনারি ফিশন মানে হচ্ছে একটা সেল ডিভাইড হয় দুটো সেল, তাই তো? এক্সাম্পল যদি আমি বলি তাহলে হচ্ছে অ্যামিবা। মানে বেসিক্যালি বাইনারি ফিশনকে আবার ডিভিশন করা যায়, সিম্পল ডিভিশন, লঙ্গিটিউডিনাল ডিভিশন আর ট্রান্সভার্স ডিভিশন। সিম্পল বাইনারি ফিশন, লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন, আর এটা হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশন। ঠিক আছে, সিম্পল এর এক্সাম্পল হলো এটা অ্যামোইবা। দিচ্ছি একটা একটা করে দিচ্ছি। অ্যামোইবা
লঙ্গিটিউডিনাল কিভাবে ডিভাইড হবে বলতো? এরকম ডিভাইড হবে, লাইক একটা অর্গানিজম ও জাস্ট এইভাবে সিম্পলি হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনা কেমন দেখতে? ইউগ্লিনা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। এটা খুব ভুলভাল ছবি আঁকতেছি, এরকম দেখতে তো। এবার ও এরকম ডিভিশন হতে শুরু করে, তারপর ফুললি ডিভাইড হয়। মানে এটা যদি আমি আরেকটু ঢুকিয়ে দিই, এরকম ফুললি ডিভাইড হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইউগ্লিনা এক্সাম্পল। ট্রান্সভার্স কে হয়? ট্রান্সভার্সের এক্সাম্পল হচ্ছে প্যারামেসিয়াম, ডায়াটমস, এরা। ট্রান্সভার্স মানে মাঝখান থেকে কেটে যায়। এটা যদি অর্গানিজমটা হয় মাঝখান থেকে ডিভাইড হয়ে যায়, ট্রান্সভার্স। ডায়াটম এরকম একটা স্ট্রাকচার, ও কি হয় এরকম মাঝখান থেকে এরকম কেটে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশনের এক্সাম্পল। লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, আর এটা হচ্ছে অ্যামিবা। ক্লিয়ার? এটা গেল হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশনে কি হলো? ট্রান্সভার্স হচ্ছে এক্সাম্পল আমি বললাম প্যারামেসিয়াম, ডায়াটমস। ট্রান্সভার্স কিছুই না, যদি এরকম একটা অর্গানিজম হয় মাঝখান থেকে কেটে যায়, বা ডায়াটমস গুলো এরকম হয় দেখতে, তো এটাও এরকম এরকম ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, এগুলো ওই প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা এগুলো সব ইউনিসেলুলার। বাইনারি ফিশনের কথা যে বলছি, একটা অ্যামিবার কথা যদি কনসিডার করি, এটা একটা অ্যামিবা ধরে নিলাম, এ ডিভাইড হয় হচ্ছে দুটো অ্যামিবিতে। ঠিক আছে, এবার ও যখন ডিভাইড হচ্ছে, সাইটোপ্লাজম যে ডিভাইড হচ্ছে ইকুয়াল অ্যামাউন্টে সাইটোপ্লাজম ডিভাইড হচ্ছে। মাদার বডি থেকে যে ছোট দুটো অর্গানিজম আসছে, নতুন অর্গানিজম যারা আসছে, তাতে ইকুয়াল অ্যামাউন্টে সাইটোপ্লাজম ডিভিশন হচ্ছে, এবং সেটা হওয়ার জন্য কি হচ্ছে, এ প্যারেন্ট না এ প্যারেন্ট সেটা আর বোঝা যায় না, প্যারেন্টাল আইডেন্টিটি লস্ট হয়ে যায়। ঠিক আছে, এরকম ইকুয়াল যেহেতু ডিভিশন হয়ে যায়, এও দেখতে যেরকম এও দেখতে সেরকম, সেম সেম অ্যামাউন্ট যাচ্ছে, তো আলটিমেটলি প্যারেন্টাল আইডেন্টিটিটা লস্ট হয়ে যায় বাইনারি ফিশনের ক্ষেত্রে, এরকম সিম্পল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। এবার আমি যদি এখন দেখি বাডিং, বাডিং এ কি হয়, ইস্টের এক্সাম্পল যদি নেই, বার্ড তো ইস্টে হয়, এরকম স্ট্রাকচারটা, এটার থেকে কি হয়, এটা হলো বার্ড, এটা হলো প্যারেন্ট, তাই তো? এটা হলো বার্ড, এটা হলো প্যারেন্ট, এবং এটা ছোট দেখাই যাচ্ছে। এখানে সাইটোপ্লাজম ইকুয়ালি ডিভাইড হচ্ছে না, প্যারেন্টাল আইডেন্টিটি লস্ট হচ্ছে না। আনইকুয়াল ডিভিশন অফ সাইটোপ্লাজম, সেই জন্য প্যারেন্টাল আইডেন্টিটি কিন্তু লস্ট হয় না বাডিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরে ও এখান থেকে বডি থেকে খুলে গিয়ে বা এখানে আরো বার্ড তৈরি করতে থাকে, খুলে গিয়ে বড় হয়। বাট ওই প্রথমেই যেটা তৈরি হয়ে যাচ্ছিল, আমিবার ক্ষেত্রে যেটা ডিভিশন হয়ে গেল, প্যারেন্ট আর অফস্প্রিং বোঝা যাচ্ছে না আলাদা আলাদা, কিন্তু এটা তো আমি ডিভিশন করতে পারছি, তো এখানে প্যারেন্টাল আইডেন্টিটি লস্ট হয় না, কিন্তু বাইনারি ফিশনে হয়ে যায়। স্পোর ফরমেশন, তাহলে আমাদের বাইনারি ফিশন হলো, বার্ডিং হলো। স্পোর ফরমেশন হচ্ছে স্পোর তৈরি হয়,
স্পোর তৈরি হয়, সেই স্পোর গুলো সব জায়গায় স্প্রেড করে রিপ্রোডাকশন ওরা করে। এটার এক্সাম্পল কি? মোল্ডস। অ্যালগির ক্ষেত্রে যদি বলি যে স্পোরটা তৈরি করে, সেটা হচ্ছে জুস স্পোর। জুস স্পোর, ZOOSPORE। আর ফাঙ্গির ক্ষেত্রে হচ্ছে কনিডিয়া বলে এক ধরনের স্পোর হয়, এরকম স্পোররা তৈরি করে এবং এভাবে ওরা রিপ্রোডাকশন করে। এবার যদি আসি আমি ফ্র্যাগমেন্টেশন। এটা কখন মুছে গেছে রে? ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে, নরমালি ফিলামেন্টাস অর্গানিজমের ক্ষেত্রে আমরা দেখতে পারি, স্পাইরোগাইরা নাম শুনছি না? ফ্র্যাগমেন্টেশনে কি হয়? এই যে একটা অর্গানিজম ছিল, সিম্পলি মাঝখান থেকে ফ্র্যাগমেন্ট হয়ে যায়। ফ্র্যাগমেন্ট হয়ে ওটা কি হলো? দুটো তৈরি হলো, হলো তো? হলো। এই দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট হয়। বুঝতে পারলাম? ফ্র্যাগমেন্টেশনে যে প্যারেন্টাল যে অর্গানিজমটা ছিল, সেটা জাস্ট ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ফ্র্যাগমেন্ট হয়ে দুটো আলাদা আলাদা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল মনে করে কাজ করতে থাকে। ঠিক আছে? এই যে রিজেনারেশনটা বলবো, তখন এই কনফিউশনটা শুরু হবে। রিজেনারেশনটা কি? রিজেনারেশন হচ্ছে, নাম থেকে বুঝতে পারছেন, নতুন করে কিছু তৈরি হয়। এক্সাম্পল প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া একটা হেলমিন্থ। যদি আমি এটাকে 1 2 3 4 ডিভাইড করলাম, কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডিভিশন হয়েছে। এই পাঁচটা ইন্ডিভিজুয়াল ডিভিশন থেকে পাঁচটা প্ল্যানেরিয়া তৈরি হবে, ফুল। এইটার থেকে একটা ফুল প্ল্যানেরিয়া তৈরি হবে, এটার 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 থেকে একটা ফুল প্ল্যানেরিয়া তৈরি হবে। রিজেনারেট করলো, ও পুরো বডিকে নিজে তৈরি করে নিল। মানে ব্যাপারটা এরকম, ফ্র্যাগমেন্টেশনের আর রিজেনারেশনের কথা যদি আমি বলি, কোন একটা ইন্ডিভিজুয়াল ধর আমাকে মাঝখান থেকে কাটা হলো, ফ্র্যাগমেন্টেশনে কি হবে? কাটার পর ওপর পোর্শনটা বলছে ঠিক আছে, আমি একা একা ঠিক আছে, আমি সব কাজ করে নিতে পারছি, আমার কাউকে দরকার নেই, অ্যাজ ইফ একটা টোটাল ইন্ডিভিজুয়াল হিসেবে কনসিডার করছে, নিচের পোর্শনটা অ্যাজ ইফ টোটাল ইন্ডিভিজুয়াল হিসেবে কনসিডার করছে, হয়ে গেল। রিজেনারেশনে সেটা হবে না। কেটে দেওয়ার পরে মাথার পোর্শনটা বলবে না, আমি পাটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে ফুল অর্গানিজম হয়ে যাবো। পায়ের পোর্শন বলছে না, আমি মাথাটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে ফুল অর্গানিজম হয়ে টোটাল ইন্ডিভিজুয়াল হিসেবে কনসিডার করবো। দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? ভুলবো কখনো? কনফিউশন হবে না তো? ঠিক আছে। হলো। সেক্সুয়াল রিপ্রোডাকশনে ছোট্ট করে একটু বলে দিয়েছি কি হয় না হয়। তাহলে ম্যাম এটাকে তো ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক বললে, এর তো কোনো এক্সেপশন পেলাম না। লিভিং থিংস এর মধ্যেও রিপ্রোডাকশন হয় না, রিপ্রোডাকশন করতে পারে না, তারও এক্সাম্পল আছে। ওয়ার্কার বি, মিউল, ইনফার্টাইল, হিউম্যান। ওয়ার্কার বি মানে বি মৌমাছির কলোনিতে 3 রকমের থাকে, তো মৌমাছি, একটা ড্রোন, একটা কুইন, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। এবার ওয়ার্কার বিরা ফিমেল, কিন্তু ওরা রিপ্রোডাকশন করতে পারে না ডিউ টু ল্যাক অফ নিউট্রিয়েন্টস। যাই হোক, মানে অ্যাকচুয়ালি ওয়ার্কার বিদের মধ্যেই, তার মধ্যে থেকে কুইন বি আমরা তাকেই বলি যে রয়্যাল জেলির উপর ফিড করে এবং রিপ্রোডাকশন করতে পারে। এবার বাকি যারা আছে তারা শুধু কাজকর্মই করতে থাকে, তারা রিপ্রোডাকশন করে না, রিপ্রোডাকশন তারা স্টেরাইল হয়ে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে তাকে রয়্যাল জেলি ফিড করানো হয়, তারপরেই সেটা হয়।
অনেক কিছু ভেতরে অনেক গল্প। আর মিউলটা কি? মিউল মিউল খচ্চর, গাধা আর ঘোড়ার ব্রিজ, মানে হাইব্রিড, যেটা আর্টিফিশিয়ালি করা হয়েছে। হ্যাঁ, আর্টিফিশিয়ালি করা, এবং এরা তৈরি হয়, মানে আমরা এদেরকে দেখতে পারবো, কিন্তু এরা নেক্সট জেনারেশন আনতে পারে না। এরা রিপ্রোডাক্টিভলি, মানে এই মিউলটা তৈরি করা হয় হাইব্রিড করে, গাধা আর ঘোড়া দিয়ে, কিন্তু এরা, এদের নেক্সট জেনারেশন আসে না। এরা রিপ্রোডাক্টিভলি ফার্টাইল নয়, এরা ইনফার্টাইল। এরা নেক্সট জেনারেশন আনতে আর পারে না, মানে আমাকে আবার মিউল আনতে হয়, আবার আমাকে ঘোড়া আর গাধা ক্রস করাতে হবে, ঠিক আছে? আর ইনফার্টাইল হিউম্যান মানে বুঝতে পারছি বিভিন্ন রকম সমস্যা থাকে যখন হয় না, সেটা মেলের প্রবলেম থাকতে পারে, ফিমেলের প্রবলেম থাকতে পারে। এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়, অনেক অনেক কিছুই হয়, এটা কিছু এক্সেপশন না বললেও হবে না, কিছু এক্সেপশন আছে, মানে লিভিং থিংস এর মধ্যেই আছে। তো একে আমরা ফান্ডামেন্টাল প্র্যাকটিস হিসেবে বলছি। তাই না না না, ওরা রিপ্রোডাক্টিভলি স্টেরাইল। না না, ওরকম ব্যাপার থাকে না। এবার স্টেরাইলিটি তো অনেক কারণে হয়। এবার কখনো কখন কোন একটা স্পিসিস ফার্টাইল হবে, অবভিয়াসলি ও যখন, মানে সেম সেম স্পিসিস এর মধ্যে যখন রিপ্রোডাকশন করবে এবং নেক্সট জেনারেশন যখন আসবে, সে একটা ফার্টাইল অফস্প্রিং তৈরি হয়, মানে যাতে ও আবার ওর নেক্সট জেনারেশনকে আনতে পারে। এখানে যখন আমি গাধা আর ঘোড়াকে ক্রস করছি, দুটো তো আলাদা আলাদা স্পিসিস হয়ে গেল। যথারীতি ওদের ক্রস ব্রিডে যে আসছে, সে আর রিপ্রোডাকশন করতে পারে না, সে রিপ্রোডাক্টিভলি ইনঅ্যাক্টিভ থাকে, বা ফার্টাইল, ইনফার্টাইল যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, কি কি পড়লাম তাহলে? গ্রোথ হয়ে গেছে, মেটাবলিজম হয়ে গেছে, রিপ্রোডাকশন হয়ে গেছে। এখন কি বলবো? কনসিয়াসনেস। কনসিয়াসনেস বেসিক্যালি খুব কমপ্লেক্স একটা জিনিস, সেটাকে এত কম টাইমে বলা বা বোঝানোটা মুশকিল। আমি জাস্ট কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। কনসিয়াসনেস যে ডিফাইনিং ক্যারেক্টার প্রথমেই বলেছিলাম, কারণ নন লিভিং থিং এর কোনো কনসিয়াসনেস কিছু কাজই করে না। বুকে মার ধর, টেবিল বেঞ্চ গুলোকে ভাঙচুর করার চিল্লাবে, তোদেরই হাত ব্যথা হবে, আমরাই চিল্লাবো। তো কনসিয়াসনেস হচ্ছে একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার একটা লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে। কনসিয়াসনেস অবভিয়াসলি কন্ট্রোল করে আমাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, আরো বিভিন্ন রকম ওই হরমোনাল, মানে হরমোন সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেইন আছে, স্পাইনাল কর্ড আছে, বিভিন্ন রকম নার্ভ আছে, অনেক কিছু। হিউম্যানের কথা বলছি বা অ্যানিমালস এর কথা বলছি, সেরকম প্লান্টসেরও কিন্তু কনসিয়াসনেস কাজ করে। যেরকম সূর্য উঠলে গাছের গ্রোথ হয়, সানলাইটের ওই যে লাইটটা আসছে, ফোটন আসছে, ও বুঝতে পারছে, সেন্স করতে পারছে, লাইক লাইট সেন্সিটিভিটি ও দেখাতে পারে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যেরকম জল জল না দিলে গাছ বাঁচে না, তার মানে ও তো কিছু না কিছু স্টিমুলের এগেইনস্ট রেসপন্স দেখাচ্ছে, তাহলে ও দেখাচ্ছে। তো অবভিয়াসলি কনসিয়াসনেস সবসময় দেখা যায় কোনো একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। কনসিয়াসনেস যদি আমি ইন ব্রিফে বলি, কথাটার মানে হচ্ছে রেসপন্স টু স্টিমিউলাস, রেসপন্স টু স্টিমিউলাস, ঠিক আছে? এবার যে কথাটা বলছিলাম প্রথমে বলতে বলতে, কোনো একটা পেশেন্ট, কোমায় আছে, সে লিভিং না ডেড? হুম, লিভিং অর ডেড? লিভিং।
আচ্ছা, ঠিক আছে। এই লিভিং নন লিভিং এর জায়গাটা বোঝার আগে একটা আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। একমাত্র হিউম্যান বিং যে কিনা সেলফ কনসিয়াস। সেলফ কনসিয়াস বলতে আমাকে দেখতে কেমন লাগছে, আমি কি খাবার খাবো, আমি এখানে যাব কিনা, আমি ওটা করবো কিনা, ওটা হলে কি হবে। বাঘ সিংহ হাতি এগুলো করে আমাকে মোটা লাগতেছে আমি এটা খাবো না, আমি ওখানে যাব না, এগুলো করে। সেটা তো আলাদা জিনিস। আমি যেটা বলছি, আমরা যেরকম সেলফ অ্যাওয়ার বা আমরা সেলফ কনসিয়াস, যে এটা আমি করবো না, এটা করলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি এটা করবো না, এটা করলে আমার ভালো হবে, বা মানে হ্যাঁ আমি যদি এখানে যেতে চাই আমাকে এইভাবে যেতে হবে। এই যে কনসিয়াসনেস, নিজের ওপর কনসিয়াস, নিজেকে খেয়াল করা, নিজের নিজের কি বলবো, নিজেকে নিয়ে ভাবা, এই জিনিসগুলো শুধুমাত্র হিউম্যানই করতে পারে। ঠিক আছে, তো সেলফ কনসিয়াসনেসটা হিউম্যানদের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এবার এই যে প্রশ্নটা করলাম, এই যে কোমা পেশেন্ট, সে লিভিং না ডেড, বেসিক্যালি সে নন লিভিং নন ডেড কন্ডিশনে আছে, নন লিভিং নন ডেড। এবার যদি কোমাটা পার করে সে সবকিছুর এগেনস্টে রেসপন্স করতে শুরু করে, তো তাকে আমরা লিভিং বলে ডিক্লেয়ার করব, আর যদি না পারে তো ডেড বলে ডিক্লেয়ার করব। এবার আসছি, কোমা পেশেন্ট কি কনসিয়াসনেস দেখায়? দেখায় না। কোমা পেশেন্ট কনসিয়াসনেস দেখায় না, ঠিক আছে। ওর বডির ভেতরে যে সেল গুলো আছে তাতে তো মেটাবলিজম চলছে। আমি বাইরে থেকে যে খাবারটা সাপ্লাই করছি, যে স্যালাইনটা সাপ্লাই করছি, যে অক্সিজেনটা সাপ্লাই করছি, সেটা তো ওর বডির ভেতরে সেলগুলো ফাংশন করছে, করছে তো, করছে তো, হ্যাঁ করছে তো, তার মানে ওর সেলগুলো লিভিং, সিস্টেমটা লিভিং, ওর সেলফ কনসিয়াসনেস কাজ করছে না। ঠিক আছে, এই ডিফারেন্সটা বুঝলাম। তাহলে কোমা পেশেন্ট লিভিং না নন লিভিং, বেসিক্যালি ওটা নন লিভিং নন ডেড এর একটা কন্ডিশন। কোমা পেশেন্টের সেলফ কনসিয়াসনেস তখন ওই মুহূর্তে কাজ করে না। পেশেন্ট যদি তুই কনসিডার করিস, অ্যাজ এ পেশেন্ট যদি ওর ব্রেন ডেথ হয়ে থাকে, ওর তো অবভিয়াসলি কোনো কিছু কাজ করছে না, বাট ওর সেল গুলো কাজ করছে, রেসপেক্টিভ সিস্টেমে যে সেল গুলো বসে আছে, কারণ স্যালাইন দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, সেগুলোর এগেইনস্টে তো ও রেসপন্স করছে না। বুঝতে পারলাম? তাহলে কনসিয়াসনেস নিয়ে এখানে অনেক কথা বলার, মানে এনসিইআরটি তে সেরকম কিছু বলেনি, বাট কনসিয়াসনেসটা কি সেটা আমাদের জানা উচিত, যে রেসপন্স টু স্টিমুলি, স্টিমুলি এগেইনস্ট আমরা রেসপন্স করি, যেরকম যে কোনো রকম স্টিমুলি হতে পারে, এনভায়রনমেন্টাল স্টিমুলি হতে পারে, আমাদের যদি সেলফ কনসিয়াসনেস কনসিডার করি সেক্ষেত্রে ওই যে বললাম নিজের নিজের জন্য চিন্তাধারা, যে এটা করবো ওটা করবো না, এখানে গেলে ভালো হবে, ক্ষতি হবে, আমাদের দেখতে কিরকম লাগছে, এটা যাই হোক নিজেকে নিয়ে ভাবা যেটা, সেটা এই পার্টটার মধ্যে গেল। তাহলে পাঁচটা বলেছিলাম ক্যারেক্টার, আমি চারটা বললাম, গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, কনসিয়াসনেস, এবার সেলুলার অর্গানাইজেশন। না পড়ি, পরে করছি, ওটা এটা শেষ করে নি। আচ্ছা, এবার হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, আরেকটা বললাম না, সেলুলার অর্গানাইজেশন মানে যার মধ্যে সেল থাকবে, সেলগুলো মিলে মিলে একটা অর্গানাইজেশন তৈরি করছে, অবভিয়াসলি সেটা আমরা লিভিং থিংসেই দেখতে পারবো, নন লিভিং থিংসে দেখতে পারবো না। তো সেলুলার অর্গানাইজেশন ডেফিনেটলি একটা লিভিং অর্গানিজম, মানে লিভিং এর ক্যারেক্টারিস্টিক্স। লাইক আমাদের যদি একটা সিস্টেম কনসিডার করি, প্রথমে যখন আসে এনসিইআরটি এর লাইনই আছে, all living phenomena are due to underlying interaction। কি বললো? all living কাকাই উপরে উঠে যায়, কি করবো বল, phenomena are due to underlying interaction, are due to underlying interaction।
এই আন্ডারলাইনিং ইন্টারাকশন কথাটার মানে বুঝতে হবে। লিভিং বুঝলাম, লিভিং ফেনোমেনা, অবভিয়াসলি লিভিং থিংস এর গল্প। এই আন্ডারলাইনিং ইন্টারাকশন কথাটার মানে হচ্ছে কেউই একা একা ইন্টারাকশন করতে পারে না। এই যে আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, তোরা বসে আছিস, যাই করছি, আমার যে পুরো সিস্টেমটা, আমার বডির ভিতরে যে কোনো একটা সিস্টেম তো প্রেজেন্ট নেই, অনেক কিছু আছে। ডায়াসিস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, অনেক কিছু আছে, আছে তো। সেই সিস্টেম গুলো কি একা একাই ওয়ার্ক করছে? একসাথে অনেকগুলো অর্গান নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে। এবার ওই এক একটা অর্গান কি একা একাই তৈরি হয়েছে? অর্গান গুলো কি নিয়ে তৈরি হয়েছে? টিস্যু নিয়ে তৈরি হয়েছে। টিস্যু গুলো কি করে তৈরি হয়েছে? একটা টাইপের সেল নিয়ে তৈরি হয়েছে। তাহলে সেল কি একা একাই ফাংশন করছে? সেলের ভেতরে বসে থাকা যে অর্গানেলি, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ইয়ার আছে, গলগি অ্যাপারেটাস আছে, অনেক কিছু আছে। এগুলো সবাই ইন্ডিভিজুয়ালি ওদের ফাংশন গুলো পারফর্ম করছে এক 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 করে। ওদের ইন্ডিভিজুয়াল ফাংশন পারফর্মের জন্য সেলটা ফাংশন করছে। সেলগুলো মানে এক টাইপের সেল অনেকগুলো মানে একসাথে হয়ে একটা একটা ফাংশন পারফর্ম করে একটা টিস্যু তৈরি করছে। সে একই টাইপের টিস্যু একসাথে কাজ করছে, কাজ করে একটা অর্গান তৈরি করছে। সে আবার বিভিন্ন রকম অর্গান সিস্টেম পরপর পরপর জুড়ে, এবং প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা ফাংশন, যেরকম স্টোমাকের আলাদা ফাংশন, বাক্কাল ক্যাভিটির আলাদা ফাংশন, স্মল ইন্টেস্টাইনের আলাদা ফাংশন, ডাইজেস্টিভ সিস্টেম কনসিডার আমি করি, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে। সেই প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আবার একসাথে জুড়ে একটা সিস্টেম বানাচ্ছে। সেই সিস্টেম, অনেকগুলো সিস্টেম যখন একটা অর্গানিজমে বসে আছে তখন সেটা অ্যাজ আ অর্গানিজম হিসেবে কনসিডার করছি। তাহলে প্রত্যেকটা ইন্টারাকশন একসাথে হয়েই একটা অর্গানিজম তৈরি হয়। লাইনটা বুঝাতে পারলাম? তারপরে বলেছে অল লিভিং বিংস আর অবভিয়াসলি সেলফ রেপ্লিকেটিং, ইন্টারঅ্যাক্টিভ, ইভলভিং সিস্টেম। আর একটা বলেছে আমাদের সবারই কম বেশি জেনেটিক মেটেরিয়াল সেম, কিন্তু ভ্যারি করে, ভ্যারিয়েশন তো আছেই। তাহলে হোয়াট ইজ লিভিং, লিভিং এর সম্পর্কে যা যা বললাম সব ক্লিয়ার? এবার আসছি হচ্ছে চারটা ভাগ করেছিলাম, ফার্স্ট পার্টটা কমপ্লিট। সেকেন্ড পার্ট কি নাম দিয়েছিলাম? নোমেনক্লেচার। তাহলে পড়বো হচ্ছে কি পড়বো? নোমেনক্লেচার। নোমেনক্লেচার পড়ার জন্য একটা টার্ম জানি আগে, বায়োডাইভার্সিটি মানে কি? বায়োলজি না, প্রত্যেকটা জিনিসের নামটা ভেঙে মানেটা বোঝার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। গুড গুড। বায়ো ভ্যারাইটি, তাহলে বায়ো মানে হচ্ছে ভ্যারাইটি, লিভিং আর হচ্ছে, তার মানে লিভিং যা যা থিংস আছে তাদের যা ভ্যারাইটি। ক্লিয়ার? আমাদের এই পুরো আর্থে 13 to 14 বিলিয়ন স্পিসিস আছে। কত? 13 to 14 মিলিয়ন স্পিসিস আছে। তার মধ্যে থেকে শুধুমাত্র 13% আমরা জানি ডিসকভার হয়েছে। 13% বলতে 1.7 to 1.8 মিলিয়ন, যদি আমাদের ভাষায় বলি 17 লাখ থেকে 18 লাখ। কি বললাম? টোটাল আছে 13 থেকে 14 মিলিয়ন স্পিসিস আর্থে, তার মধ্যে শুধুমাত্র 13% আমরা এখন অব্দি ডিসকভার হয়েছে, সেটা হচ্ছে 17 থেকে 18 লাখ। এবার এত তো কিছু, এই এতগুলো অর্গানিজম যদি কনসিডার আমি করি, সবাইকে জানা, সবাইকে বোঝা, সবার নাম, খিচুড়ি ব্যাপার যদি একটা রুলসে না ফেলি।
পারবোই না, পসিবলই না। আসলো তখন ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি আবার এই নামটাকে ভাঙবো, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি এই যে টার্মটা, এই টার্মটা এসছে হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে, ট্যাক্সিস আর হচ্ছে নোমাস। ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, রুলস। নর্মস, রুলস, নর্মস, রুলস বা নর্মস। বুঝতে পারলাম? ট্যাক্সোনমি আসলো। ট্যাক্সোনমি তাহলে কি? সব মুছে দেই, এখানে অনেক লেখা হয়ে গেছে, সব খিচুড়ি হয়ে যাবে। ট্যাক্সিস, ট্যাক্সিস মানে অ্যারেঞ্জমেন্ট। নর্ম বা রুলস। ট্যাক্সোনমিটা কি? ট্যাক্সোনমি হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স which deals with principles and procedure of identification, nomenclature and classification. তাহলে সায়েন্সের সেই ব্রাঞ্চটা, যেই ব্রাঞ্চটা কিসের কিসের উপর ডিল করে? আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার আর ক্লাসিফিকেশন। ঠিক আছে? ট্যাক্সোনমির কাজই হচ্ছে বেসিক্যালি ও চেষ্টা করে কি গ্রুপিং করতে, মানে ধর আমি সাপোজ ধরে নিচ্ছি 100টা আমি পেয়েছি, তার মধ্যে এই 5টাকে একই রকম দেখতে একটা গ্রুপে ফেললাম, এই 10টাকে একই রকম দেখতে একটা গ্রুপে ফেললাম, এই 7টাকে একই রকম, এভাবে গ্রুপিং করে, লাইক ক্লাসিফিকেশন করে। ঠিক আছে? এটাই হচ্ছে এই ব্রাঞ্চটার কাজ। এটার সাথে সাথে আরেকটা টার্ম আসে, বই পাবি, সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স, সিস্টেমেটিক ওয়ার্ডটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড। সিস্টেমেটিক্স মানে এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটা হচ্ছে সিস্টেমা মানে সিকোয়েন্স, ওই যথারীতি অ্যারেঞ্জিং, সিকোয়েন্সিং, সিকোয়েন্স। সিস্টেমেটিক্সটা কি তাহলে? branch of science which deals with diversity of organisms and all their comparative to evolutionary relationship. evolutionary relationship বলতে taxonomy আর systematics, basically taxonomy আর systematics এর কাজটা সেম, systematics একটা এক্সট্রা কাজ করে। ও আইডেন্টিফাই তো করে দিল, করার সাথে সাথে ওর সাথে আগের জনের কোনো লিঙ্ক আছে কিনা, পূর্ব কোন লিঙ্ক, লাইক ওই ফাইলোজেনেটিক ট্রি যেটাকে আমরা বলি, ফাইলোজেনিক কোনো লিঙ্ক আছে কিনা, যে ও আচ্ছা এই গ্রুপটার সাথে এই গ্রুপের এই মিল আছে, তাহলে এ হয়তো এর থেকে এসছে। এই যে ট্রি গুলোকে বানায় বা এই যে এই ধরনের যে অ্যানালাইসিস করে, সেটা হচ্ছে এই ব্রাঞ্চে হয়, মানে সিস্টেমেটিক্স এর মধ্যে পড়ে। ট্যাক্সোনমির কাজটাও করে, সাথে এটাও করে। ঠিক আছে? তাহলে এই ট্যাক্সোনমি বেসিক্যালি 4টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ডি আই এন সি। এই ডিটাকে আমি সিও লিখতে পারি। কেন লিখতে পারি বলছি। আই ফর আইডেন্টিফিকেশন। কোন একটা অর্গানিজম যখন পাবো, আমাকে ফার্স্ট কাজ কি হবে আমার? আইডেন্টিফিকেশন। এই ডি বা সিটা কি? ডেসক্রিপশন। যার কথা বলছি তাকে তো ডেসক্রাইব করতে হবে আমাকে, কেমন দেখতে, তাহলে এটা হচ্ছে ডেসক্রিপশন বা ক্যারেক্টার্স। ঠিক আছে? ক্যারেক্টার্স দেখে দেখেই বলবো। এটা কি? নোমেনক্লেচার, নাম দেব। আর এটা কি? ক্লাসিফাই, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনে ওকে ফেলবো। ক্লিয়ার? ডি আই এন সি, ভুলবো না। টেকনিক্যালি যদি বলে ট্যাক্সোনমি ফার্স্ট স্টেপ কি? আইডেন্টিফিকেশন, কারণ এটা তো আমি আমার মতো করে ডেসক্রাইব করবো। আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন। ক্লিয়ার?
আর সিস্টেমেটিক্স হচ্ছে ডি আই এন সি প্লাস ফাইলোজেনেটিক, একটু আগে বলো না ফাইলোজেনেটিক অ্যানালাইসিস, ফাইলোজেনি বা ইভলিউশনারি যে রিলেশনশিপের কথা বললাম সেটাও টানবে, প্লাস ফাইলোজেনি। বা এই ফাইলোজেনিটাকে আমরা বলি ইভলিউশনারি রিলেশনশিপ বা, ঠিক আছে। তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স এর মোটামুটি বুঝলাম যে কোনটা কি হতে পারে, কোনটা কি কোনটা না কি, ঠিক আছে। এবার হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেটার কথা বলছিলাম। বাইনোমিয়াল নোমেনক্লেচার, তোর নাম কি? হ্যাঁ, তারপরে কিছু একটা আছে নিশ্চয়ই, তারপরে কিছু একটা আছে নিশ্চয়ই। তো দুটো দুটো করে নাম না। তো যখন এরকম এত কিছু চলছে, মানে এত অর্গানিজমস আছে, তাদেরকে কিছু একটা প্রসেসে তো আনতে হবে, একটা রুলসে তো ফেলতে হবে, একটা নর্মসে তো ফেলতে হবে, তখন আসলো বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাই নামটা শুনেই মনে হচ্ছে যে দুটো দুটো করে নাম, এখন ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারও হয়ে গেছে। তো আমাদের সিলেবাসে শুধু বাইনোমিয়াল নোমেনক্লেচার আছে, সেটাই আমরা পড়বো। বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা ফার্স্ট কে বলেছিলেন? এটা সম্পর্কে কথা আইডিয়া কে দিয়েছিলেন বা কে কে প্রপোজ করেছিল? প্রপোজালটা কার ছিল জানি? হুম, ক্যাসপার বোয়াইন। কত সনে দিল? 1623। 1623 কোথায় বললো? পিনাক্স বলে একটা জার্নাল, পিনাক্স। উনি শুধু বললেন যে অর্গানিজমকে দুটো করে নাম দিতে হবে, মানে তাদের নামে দুটো করে শব্দ থাকবে, এটুক বলে দিয়ে উনি ছেড়ে দিলেন, উনি আর কিছু বললেন না। এভাবে বললে তো হবে না। তখন মঞ্চে কে নামলো? ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ ট্যাক্সোনমি। একে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলি, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস, উনি 1751 1751 এ ডেসক্রাইব করলেন। কি ডেসক্রাইব করলেন? ডেসক্রাইব দ্য প্রিন্সিপালস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার। ডেসক্রাইব দ্য প্রিন্সিপালস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে রুলস গুলো বা কিভাবে কি হবে না হবে সেগুলো বলার উনি চেষ্টা করলেন। যেই বইটাতে উনি এটা লিখলেন সেই বইটা হলো, বইটার নাম কি? ফিলোসফিয়া বোটানিকা। হুম, আসছি আসছি। ফিলোসফিয়া বোটানিকা, এখানে উনি ইন জেনারেল রুলস যা যা দেওয়া দিয়েছিলেন। এবার উনি দেখেছেন প্লান্টস আছে অ্যানিমালস আছে, তাহলে দুটো আলাদা আলাদা ভাগ করতে হবে, না হলে সমস্যা হচ্ছে। দুজনের ক্ষেত্রে সবকিছু একই সেরকম ব্যাপার নয়। উনি হচ্ছে 1753 প্লান্টের জন্য আবার একটা বই দিলেন। সেই বইটার নাম কি? স্পিসিস প্ল্যান্টারাম।
প্লান্টেরাম, এই যে এটা 51 এ দিয়েছে, তারপর 53 তে প্লান্টস এর জন্য দিল হচ্ছে স্পিসিস প্লান্টেরাম। তারপর অ্যানিমালস এর জন্য দিল যে বইটা, সেটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, যেটা নর্মালি আমরা জেনে থাকি। সেটা কবে দিল, সেটা লিখতে একটু সময় লাগলো কারণ প্রচুর অ্যানিমালস। 1958, সরি 1758, মানে 51, 53, 58 অ্যানিমালস এর জন্য দিল। না না, এটা ইন জেনারেল সবার। তারপর প্লান্টস, তারপর অ্যানিমালস। এটার নাম কি বললাম, সিস্টেমা ন্যাচুরি। ঠিক আছে, ন্যাচুরি। আচ্ছা, এই যে নামগুলো হবে বা নামগুলো দেওয়া হচ্ছে বা নামগুলো দেওয়া হবে, এর জন্য কিছু কোডস ইউজ হয়। কিছু অর্গানাইজেশন আছে, কিছু বোর্ড আছে, যারা এই নামগুলো দিয়ে থাকেন বা সেগুলো দেওয়া ঠিক হলো কি ভুল হলো সেগুলো বিচার করেন ও সেগুলোকে ফাইনালাইজ করেন। এরকম কিছু কোডস আছে বা যে যে কোড মানে বইয়ের ভিতরে কিছু কোডস আছে, যে কোডস গুলো ধরে ধরে করা হয়। তার মধ্যে আইসি, সরি আইসি বলছি, হ্যাঁ, ICBN, International Code for Botanical Nomenclature, International Code for Botanical Nomenclature। হুম, হলো। এরপর আসবে ICZN, International Code for Zoological Nomenclature। জুলজিক্যাল নোমেনক্লেচার মানে প্লান্টসদের যারা যারা নাম দিচ্ছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচারে যে সমস্ত কোড আছে সেটার বেসিসে নাম হচ্ছে, ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার তার বেসিসে অ্যানিমালস এর নাম হচ্ছে। ঠিক আছে, আর একটা আসলো IC, কেন NCP, এটা কি, ইন্টারন্যাশনাল কোড ফর nomenclature of cultivated plant, cultivated plant, international code for nomenclature of cultivated plant। তাহলে যদি বেগুন ধরি, ব্রিঞ্জাল, প্রশ্ন করবি ব্রিঞ্জালের নাম এ দেবে না এ দেবে, হবে তো প্রশ্নটা? ব্রিঞ্জালের সায়েন্টিফিক নাম এই দেবে। এবার এটার যদি কোনো ভ্যারাইটি আসে, ভ্যারাইটি আসতেই থাকে মার্কেটে, যদি কোনো ভ্যারাইটি আসে সেটার নাম দেবে হচ্ছে এই কাল্টিভেটেড প্ল্যান্টস। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে ICVCN, ICVCN এটার ফুল ফর্ম কি? ভাইরাস ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড ফর ভাইরাস ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার।
আর একটা আছে আইসিএনবি, আইসিএনবি, এনবি, আইসিএনবি, এটা বিএন, ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়া। এটার আর একটা নামও আছে, হ্যাঁ, এই যে যেটা বটানিক্যাল। লিখছিস? ওটা লিখছিস? ওটা লিখছিস তো? ইন্টারন্যাশনাল কোড, ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। আর এই যে বললাম আইসিবিএন, এদের আর একটা নাম আছে, মানে এটার নাম শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রশ্নে যে অন্য কিছু চলে আসে। আইসিএন, আইসিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালগি, ফাঞ্জি অ্যান্ড প্ল্যান্টস। ওই জন্যই তো আইসিএন নোমেনক্লেচার দিয়েছে, দেওয়ার পর কার কার সেটা পরে মেনশন করা আছে, অ্যালগি, ফাঞ্জি অ্যান্ড প্ল্যান্টস। যদি কেউ প্রশ্ন করে ফাঞ্জিকে কোথায় ধরবো, তো ওই মানে আইসিবিএন, ঠিক আছে। আর একটা কোড আছে যেটা আমার অ্যাকচুয়ালি প্রথমেই লেখা উচিত ছিল, আমি ইয়ে করেছি, আই ইউ সি এন। এটাই হচ্ছে প্রথমে আসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন, মানে এটা একটা ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কিসের ইউনিয়ন? কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এটা নোমেনক্লেচারের পার্ট না। এই যে বায়োডাইভার্সিটির কথা যেটা বলছিলাম, ওদের যে নেচার আর ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে সেগুলোকে দেখে রাখার দায়িত্ব, সেগুলোর উপর যা যা সেগুলো করে হচ্ছে আইইউসিএন। এটা কিন্তু নোমেনক্লেচারের পার্ট না, বলে দিলাম, ঠিক আছে। এতক্ষণ অব্দি যা যা বলছি বুঝছিস, মাথায় ঢুকছে? এবার এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার ম্যাম বলে যাচ্ছ, বাইনোমিয়াল নোমেনক্লেচারটা লিখবো কি করে? বাইনো রুলস, রুলস ফর, যেটা ইয়ে দিয়েছিলেন, কে বলতো? রুলস কে দিল? এতক্ষণ ধরে কার কথা বললাম? এগুলা কে করলো? এই যে বই টই গুলা যে লিখলো, কে? বই কে লিখলো? বইটা কে লিখলো? ক্যাসপার বুবাই তো প্রপোজ করেছিল, তারপরে সেটাকে রুলসে কে ফেললো, সিস্টেমে কে ফেললো? এই যে কেয়ারলেস লিনিয়েন্স, গুড। খাতায় ভুল লিখছিস নাকি? রুলস ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার, রুলস ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার, কি কি রুলস ফলো করব বাইনোমিয়াল নোমেনক্লেচার লেখার জন্য, বা কি কি ধরনের রুলস ফলো হয়েছে, মানে লিনিয়াস কি কি রুলস বলে গেছেন। এক নাম্বার, একটা আগে এক্সাম্পল ধরি, ম্যাঙ্গোর সাইন্টিফিক নাম জানি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে ম্যাঙ্গোর সাইন্টিফিক নেম। প্রত্যেকটা জিনিসের সাইন্টিফিক নেম আছে। আচ্ছা, যে জিনিসটা প্রশ্ন করলি না যে এই নাম টাম দিয়ে হবেটা কি, নামের কি দরকার? নামের দরকার এই জন্যই, আমি এখানে যে জিনিসটা আম বলে চিনি বা ম্যাঙ্গো বলে চিনি, হয়তো অন্য কোনো দেশে সেটাকে অন্য কোনো নামে চেনে, আমি হয়তো সেটাকে এখান থেকে ম্যাঙ্গো বলে বলে দিয়ে অনেক কিছু বলে দিলাম,
কিন্তু ওদের দেশেও হয়তো দেখা যাচ্ছে সেম জিনিসটাই পাওয়া যাচ্ছে, অন্য নামে চেনে বলে ওদের মনে হচ্ছে অন্য কিছু একটা। তো সায়েন্টিফিক কমিউনিটিকে এটা বোঝাতে হবে যে এই জিনিসটা মানে এই জিনিসটাই মানে অল ওভার ওয়ার্ল্ড যাতে ওকে এই নামেই চেনে, মানে ম্যাঙ্গিফার ইন্ডিকা বললে যে আমি যেটা বুঝবো স্পেনের লোকও তাই বুঝবে, ইউএস এর লোকও তাই বুঝবে, ঠিক আছে? এই জন্যই নামটা দরকার, জিনিসগুলোকে একটা সিস্টেমে ফেলা দরকার। হ্যাঁ, বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন স্পিসিস আছে, বাট পাওয়া তো যায়। তো মানে মেইনলি নামের কারণটা হচ্ছে কমিউনিকেশনটা যাতে ঠিকঠাক থাকে, কোনো রকম গ্যাপ হয়ে না যায়, একই জিনিস হয়তো মানে আমি একটা নামে বলছি অন্য একটা নামে বলছি, তো দুটো আলটিমেটলি মিসকমিউনিকেশন হবে, মিসআন্ডারস্ট্যান্ড হবে, এবং সবাই যাতে জিনিসটাকে একইভাবে চেনে, সায়েন্টিফিক কমিউনিটি বা সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে জিনিসটা একই রকম থাকে, সেটা করার জন্য একটা স্পেসিফিক জিনিসের একটাই সায়েন্টিফিক নেম দেওয়া হয়েছে। এরকম আমাদের অবভিয়াসলি তোর নাম আলাদা, ওর নাম আলাদা, আমার নাম আলাদা, সেটা আমার বাড়ির রিজিয়নে। ইন জেনারেল আমরা সবাই হোমোসেপিয়েন্স, যেটা আমাদের সায়েন্টিফিক নেম, মানে হিউম্যানের সায়েন্টিফিক নেম। বুঝতে পারলাম? তো রুলসে আসি। 1 নাম্বার রুলস হচ্ছে এই যে সায়েন্টিফিক নামগুলো দেওয়া হবে সেগুলো ল্যাটিন বা ল্যাটিনাইজড নাম। নেমগুলো কি হবে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া, আর নামগুলোকে ল্যাটিনাইজড করতে হবে। কেন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, কেন এত ল্যাঙ্গুয়েজ থাকতে? অ্যাকচুয়ালি ল্যাটিন একটা ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ বলতে এর আর কোনো রকম কোনো মডিফিকেশন নেই, হবে না, হচ্ছে না, এটা কেউ ইউজ করে না সেইভাবে। এবার যে ল্যাঙ্গুয়েজ গুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হচ্ছে তার তো মডিফিকেশন হচ্ছে না। আমরা ইংলিশ ইউজ করছি, আমরা ডু নট কে ডোন্ট লিখছি, বাংলা ইউজ করছি, বিভিন্ন রকম নতুন নতুন ওয়ার্ড আসছে সেগুলোর মডিফিকেশন হচ্ছে, স্প্যানিশ ইউজ হচ্ছে তার মডিফিকেশন হচ্ছে, তাই এগুলো চেঞ্জ হতে থাকলে পরে তো মুশকিল। আমাকে এমন কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে হবে যেখানে কোনো রকম কোনো মডিফিকেশন হবে না, এবং সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিও হবে না, কেউ তো ইউজই করে না। আমাকে বলবে আমি বাংলায় লিখবো, ও বলবে আমি ইংলিশে লিখবো, ও বলবে আমি হিন্দিতে লিখবো, হবে না তো। সবাইকে ল্যাটিনেই লিখতে হবে, কারণ কেউই সেটা নিয়ে কোনো অবজেকশন দিবে না, ঠিক আছে? তো নামগুলো অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনাইজ হতে হবে। 2 নাম্বার, দুটো নাম হতে হবে। কোন একটা অর্গানিজমে দুটো নাম বলতে এই যে এরকম একটা জেনাস আর একটা স্পিসিস এপিথেট, একটা জেনাস আর একটা স্পেসিফিক 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 এপিথেট বা স্পিসিস, বা এটাকেই আমরা বলি স্পিসিস, ঠিক আছে? স্পেসিফিক এপিথেট বা স্পিসিস, একটা জেনাস আর এটা হচ্ছে একটা নামের মধ্যে একটা জেনাস আর একটা স্পিসিস থাকবে, স্পেসিফিক এপিথেট থাকবে। 3 নাম্বার, ফার্স্ট অ্যালফাবেট অফ জেনাস ইজ অলওয়েজ in capital or uppercase. First alphabet of species is always in small letter or lowercase. এই জন্য আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ম্যাঙ্গোটাকে ক্যাপিটালে লিখেছি, এমটাকে আই কে কিন্তু ছোট হাতে লিখেছি। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, যখন আমরা প্রিন্টেড ভার্সনে যাব, বই কোনো ডকুমেন্ট টাইপ করছি, প্রিন্ট হবে, সায়েন্টিফিক নেম অলওয়েজ ইন ইটালিক্স, ওখানে ওয়ার্ডে গিয়ে চুজ করার জায়গা থাকে বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, সবসময় সেটা ইটালিক্স সেল করে দিতে হবে, মানে লেখাগুলো একটু কার্ভ হবে, এরকম কার্ভ করে লেখা হবে, ঠিক আছে? কিন্তু যখন আমি হাতে লিখছি, খাতায় লিখছি, তখন সেটাকে আন্ডারলাইন করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে সেপারেট সেপারেট আন্ডারলাইন। আমি কিন্তু একসাথে আন্ডারলাইন করিনি, জেনাসের আলাদা 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 আন্ডারলাইন, স্পিসিসের জন্য আলাদা আন্ডারলাইন, সেপারেটলি আন্ডারলাইন। বুঝতে পারলাম? কিছু কিছু নাম দেখে থাকবো, মানে নাম হয় এরকম জেনাস, স্পিসিস, তারপরে আসে অথার্স নেম, যে নামটা দিয়েছে তার নাম, হ্যাঁ, অথার্স নেম। এই দুটো তো আলাদা আলাদা আন্ডারলাইন হবে, ইটালিক্স হবে, সব হবে। এটা কিন্তু কোনোভাবেই ইটালিক্স হবে না, এটাই রুলস। অথার্স এর নাম কখনোই ইটালিক্স হবে না। যদি আমি ধরে নিলাম ম্যাগনিফাই ইন্ডিকা লিনিয়াস দিয়েছেন,
তাহলে আমি এর নামের পাশে LINN ডট লিখতে পারি অথবা একটা L ডট লিখতে পারি, এবং সেটা ইটালিক্স বা আন্ডারলাইন আমি কিছুই করতে পারবো না, এটাই রুলস। ক্লিয়ার? রুলস গুলো কি কি প্রথম থেকে বলি তাহলে, বল। হ্যাঁ, 2 নাম্বার, 1 নাম্বার ল্যাটিন, 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, বল পরপর বল। ইটালিয়ান কি? ইটালিক্স আমি ফন্টটাকে করতে বলেছি। ইটালিক্স আমি বলেছি যখন প্রিন্টেড ভার্সনে আমি প্রিন্ট করব লেখাটা, তখন আমার সায়েন্টিফিক নামটা যেন ইটালিক্স করা থাকে। ইটালিক্স টাইপটা ইটালিক্স, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন থাকে তো ওয়ার্ডে অপশন, সেটা যেন ইটালিক্স হয়, লেখাগুলো যেন ব্যাকা মতো হবে। ফার্স্ট রুল হচ্ছে নামগুলো অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনাইজড। 2 নাম্বার হচ্ছে দুটো করে নাম থাকবে, একটা জেনাস একটা স্পিসিস এপিথেট বা স্পেসিফিক এপিথেট বা স্পিসিস। 3 নাম্বার, first alphabet of the genus is always in capital, first alphabet of species is always in small. প্রিন্টেড ভার্সনে যখন সায়েন্টিফিক নাম আমি লিখবো তখন অবভিয়াসলি সেটা ইটালিক্স করতে হবে, কিন্তু যখন সেটা হ্যান্ড রিটেন আমি হাতে লিখছি সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। জেনাস আলাদা আন্ডারলাইন, স্পিসিস কে আলাদা আন্ডারলাইন, দুটোকে একসাথে আন্ডারলাইন করে দেওয়া যাবে না। সাথে যদি অথর নাম লিখি, অথর নেম কখনোই আন্ডারলাইন বা ইটালিক্স কিছুই হবে না, মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস জাস্ট ছোট্ট করে বলছি, বলে ক্লাসটা শেষ করব। এবার আমি এখানে আছি, কেউ সাপোজ ধর বাংলাদেশে বসে আছে, কেউ ধর স্পেনে বসে আছে, কেউ ধর ইটালিতে বসে আছে। এবার আমরা সবাই জানি না, কেউই তো কারোর সাথে যোগাযোগ নেই, একটা অর্গানিজমসে আইডেন্টিফাই করেছি, নাম দিয়েছি, নাম দিয়ে ওই সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করতে হয়, পাবলিশ করে দিয়েছি। এবার সায়েন্টিফিক কমিউনিটি যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে চারটাই একই জিনিস, মানে চারটা যে আলাদা আলাদা গেছে, নাম যে আলাদা আলাদা চারটা নাম গেছে, সেটা একটা জিনিসেরই চারটা নাম হয়ে গেছে, কারণ আমি তো জানি না ওখানে কি পেয়েছে, ও জানে না ও কি পেয়েছে। বলতে পারলাম? ধর এ একটা ইন্ডিভিজুয়াল বা একটা অর্গানিজম, ওর 3টে নাম হয়ে গেছে, 3জন সায়েন্টিস্ট 3খানা নাম দিয়ে ফেলেছেন, কেউই কারোর সাথে যোগাযোগ করে না অবশ্যই। ও হয়তো দিয়েছে, সাপোজ আমি এক্সাম্পল ধরলাম 1901, ও হয়তো নামটা পাবলিশ করেছে 1903-তে, উনি হয়তো নামটা পাবলিশ করেছেন 1905-এ। ঠিক আছে, এবার সায়েন্টিফিক কমিউনিটি কি করবে, একটা জিনিসের 3খানা নাম চলে এসছে, সেটাকে আমরা বলে থাকি সিনোনিম। একটা নামের যখন একটা জিনিসের যখন অনেকগুলো নাম হয় সিনোনিম, সায়েন্টিফিক কমিউনিটি ওকে প্রায়োরিটি দিবে, এটাকে বলে রুল অফ প্রায়োরিটি। যারটা প্রথম আসবে এবং সায়েন্টিফিক্যালি সবগুলো রুল ফলো করে কারেক্ট ভাবে নেমিং যে করেছে তারটাই সিলেক্ট করা হবে, বাকি দুটো অ্যাজ এ সিনোনিম থেকে যাবে। বুঝতে পারলে? এটা একটা রুলস এর মধ্যেই পড়ে, কিন্তু রুলস অফ প্রায়োরিটি। আরেকটা হচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পারি শুধুমাত্র অ্যানিমেলস এর ক্ষেত্রে, তার মানে এটা ICZN কনসিডার করে, ICBN করে না। কি করে না? টটোমেরিজম। সরি, টটোনিমস। টটোনিমসটা কি? কিছু কিছু সায়েন্টিফিক নেম দেখবো অ্যানিমেলস এর ক্ষেত্রে, বলেই দিলাম প্লান্টস এটা হয় না। টটোনিমসটা কি? র্যাট, র্যাটের সায়েন্টিফিক নেম কি জানি? র্যাটাস, স্পিসিস নেম র্যাটাস। হ্যাঁ, এই যে সেম সেম, এই জিনিসটাকে আমরা বলি টটোনিম। গরিলা, গরিলার সায়েন্টিফিক নাম কি জানি? গরিলা, গরিলা, গরিলার সায়েন্টিফিক নেম, এইগুলো তো সায়েন্টিফিক নেম। র্যাটাস, র্যাটাস, র্যাটের হচ্ছে র্যাটাস র্যাটাস, গরিলার হচ্ছে গরিলা গরিলা। স্নেকের পার্টিকুলার একটা স্নেক আছে যার নাম হচ্ছে নাজা নাজা,
মানে জেনাস নেমটাও যা, স্পিসিস নেমটাও তা। এই এই ধরনের নাম আমরা যেগুলো দেখতে পারি, এই ধরনের নেমিংকে আমরা বলি টটোনিম। এবং এটা শুধু আইসিডিএনই কনসিডার করা, আইসিডিএন হয় না, মানে বটানিতে কোনো নাম নেই। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল ছোট্ট, প্যানথেরা, লিও প্যানথেরা, টাইগ্রিস, প্যানথেরা, এটা হচ্ছে লায়ন, এটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে লেপার্ড। এবার এদের তিনজনেরই জেনাস নেমটা সেম না? জেনাস নেম সেম তো? সেম, স্পিসিস নেমটা শুধু আলাদা। তাহলে এই ধরনের জেনাস কে আমরা বলে থাকি পলিটাইপিক জেনাস। মানে জেনাস একই, স্পিসিস গুলো আলাদা। পলিটাইপিক জেনাস। এরকম যখন সিঙ্গেল জেনাসের সিঙ্গেল স্পিসিস থাকে সেটাকে আমরা বলি মনোটাইপিক জেনাস। ক্লিয়ার? কি কি পড়লাম আজকে ক্লাসে প্রথম থেকে একবার রিভিশন করি, বলি শুনি। হুম হুম প্যারামিটারের মধ্যে গ্রোথ পড়লাম, এক্সটেন্সিভ গ্রোথ পড়লাম, মানে কি কি ভাবে গ্রোথ হতে পারে, সাইজ ইনক্রিজ করতে পারে, সেল নাম্বার ইনক্রিজ করতে পারে, তারপর গিয়ে কোনটা ডেফিনাইট ক্যারেক্টার, কোনটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার, মেটাবলিজম পড়লাম, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, রিপ্রোডাকশন, আসেক্সুয়াল, সেক্সুয়াল, তারপর হচ্ছে কনসিয়াসনেস পড়লাম, তারপর সেলুলার অর্গানাইজেশন পড়লাম, তারপরে আসলাম বায়োডাইভার্সিটি। কেন আসলাম না, নোমেনক্লেচার সম্বন্ধে পড়বো তাই জানবো, এবং সেখান থেকে আমরা কি করে বাইনোমিয়াল নোমেনক্লেচার আসলো, কে প্রপোজ করেছিল, এবং তারপরে সেটা রুলস হিসেবে কে দিয়ে ব্যাপারটাকে সবার কাছে এনেছিল, কোন সালে হয়েছিল, এবং তাকে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলছি। এবং ওই যে কোড গুলো, যে জুলজিক্যাল নোমেনক্লেচার, বটানিক্যাল নোমেনক্লেচার, ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য আলাদা আলাদা, এই সমস্ত নোমেনক্লেচার যেগুলো আছে সেগুলো আমরা পড়লাম। লাস্টে কয়েকটা জিনিস সেটা ছিল, একটা রুলস গুলো তো পড়লাম, বাইনোমিয়াল রুলস গুলো হয়। তারপরে টটোনিম জানলাম, আর একটা জানলাম হচ্ছে পলিটাইপিক জেনাস, আর হচ্ছে মনোটাইপিক জেনাস। আজকে এই অবধি থাকলো। পরের দিন আমি ট্যাক্সোনমিক এইডস আর ওই ট্যাক্সোনমিক হায়ারার্কি এই দুটো শেষ করলে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ।